আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি নাহলা আক্তার, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক। আ কেমন আছে ছাত্রবৃন্দ? আশা করি সবাই যে যেখানে আছে ভালো আছে। আজকে আমি ৪থ বর্ষে অনার্সের ক্লাস নেব এবং আজকের টপিক হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট অফ সাউথ এশিয়া। সাউথ দক ৪থ বর্ষে যে বিষয়গুলো পড়ানো হয় তার সাথে এটা একটি সাউথ এশিয়ার উপরে এটা একটি বিশদভাবে জানার একটি সাবজেক্ট, যেহেতু বাংলাদেশ সাউথ এশিয়ার অংশ এবং ভূগোলের একটা বড় বিষয় হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি। তো রিজিওনাল জিওগ্রাফি একটা ওয়ার্ল্ড আছে, যেটা আমরা আ আ ১ম বর্ষে কিছুটা পড়েছি। এখনকার নতুন সিলেবাসে ১ম বর্ষে কিছুটা আছে। এছাড়া ৩য় বর্ষে এবং মাস্টার্সে ছিল। এখন বোধহয় নতুন সিলেবাসে আবার একটু চেঞ্জ এসেছে। তবে এগুলা তোমরা কিছুটা পড়েছ। কিন্তু ৪থ বর্ষের এই সাবজেক্টটা সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার কেন্দ্রিক। এই দক্ষিণ এশিয়ার যে বিষয়গুলি আছে, ফিজিক্যাল এবং আ ইকোনমিক্যাল এবং সামাজিক, মানে অর্থনৈতিক যে বিষয়গুলো, এই সবগুলি মানে দুটোই আছে, প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটি বিশদভাবে আলোচনা এখানে করা হয়েছে। তো আজকে আমি প্রাকৃতিক অংশের উপরে যেটা উপরে ক্লাস নেব সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার জলবায়ু অঞ্চল। আমি ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার জলবায়ুর যে সংবিধান সে সম্পর্কে তোমাদের ক্লাস নিয়েছি এবং জলবায়ুর যে অবস্থা, এই এলাকায় কী ধরনের জলবায়ু দেখা যায় সেই সম্পর্কে আমি একটু ক্লাস নিয়েছি। আজকে আমি এর অঞ্চল সম্পর্কে, এটাকে কয়েকটা ক্লাইমেটিক জোন বা জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে সেটা সম্পর্কে ক্লাস নেব। তো আগে আমি একটু ছাত্রীদের সাথে আম একটু পূর্ব আলোচনা করে নিই। আসলে একটা বিশাল গ্যাপ হয়ে যাচ্ছে তোমাদের সাথে আমাদের, একটা কেমন যেন একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। আমি মানে আসলে এটা খুবই আমার জন্য খুব কষ্টকর মনে হয় যে আসলে ছাত্রীদের সাথে আমরা যদি সামনাসামনি ক্লাস নিতে পারতাম, অনেক কিছু টুকটাক জিনিস আছে যেটা হয়তো আমরা অনুষ্ঠান দেওয়ার সময় আমাদের হয়তো বাদ পড়ে যায়। সেই সম্পর্কে সামনাসামনি যখন ক্লাস নিই তোমরা আমাদেরকে এটা জিজ্ঞেস করো, আমরা সেটার উত্তর দিতে পারি। কিন্তু এখানে আমাদের সেটা হচ্ছে না। অনেক সময় হয়তো বাদ পড়ে যায়। তোমাদের যদি এ ধরনের কোনো কিছু মনে হয় যে বাদ পড়ে গেল বা আরেকটু বোঝা দরকার ছিল বা আরেকটু জানা দরকার ছিল, আমি আশা করব তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে। আমরা প্রতিটা ছাত্রছাত্রীর জন্য আমাদের আম টেলিফোনে আমাদের ওপেন আছে। তোমরা যখন দরকার, যেকোনো দরকারে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। যেকোনো অ্যাডভান্স তোমরা প্রশ্ন সংক্রান্ত বা কোনো উত্তর সংক্রান্ত যদি তোমাদের কিছু জানার থাকে, অবশ্যই তোমরা আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে। এছাড়া আসলে আমাদের এই মুহূর্তে আ আর কিছু করার নাই। এভাবেই আমরা যতদূর এই করোনা যতদিন থাকবে ততদিন আমাদের এভাবে ক্লাস নিতে হবে। আমরা এটাই আমাদের একমাত্র উপায়। আমি মূল বিষয়ে যাই। তো দক্ষিণ এশিয়ার জলবায়ু অঞ্চল নিয়ে পড়াতে গেলে তার আগে আমি একটু জলবায়ু সম্পর্কে আলোচনা করে নিই এবং অবস্থান সম্পর্কে, কারণ এটা না হলে জলবায়ু বোঝা যাবে না। এখন একটা অঞ্চলের জলবায়ু অনেকটাই ডিপেন্ড করে ওই অঞ্চলটার অবস্থানটা নিয়ে। এবং জলবায়ু মূলত সূর্যের আলো বা অক্ষাংশের উপরে অনেকটা আ নির্ভর করে। অক্ষরেখা আ উত্তর বা দক্ষিণে নিরক্ষরেখা থেকে কতটা দূরে অবস্থান করছে, সূর্যের আলোটা কতটা পড়ছে। এই যে উম উপ আ বিষয়টা, এটার উপরে কিন্তু একটা এলাকার জলবায়ু অনেকটা নির্ভরশীল। এর সাথে আসে আরেকটা হলো প্রাকৃতিক অবস্থান। ওই দেশটার বা ওই অঞ্চলটার প্রাকৃতিক অবস্থা কি? সমুদ্র হতে এটার দূরত্ব কতটুকু? বা ওখানে ভূপ্রকৃতি কি ধরনের বন্ধু প্রকৃতি কিনা, পার্বত্য অঞ্চল কিনা, মালভূমি বা সমভূমি, নদী-নালার অবস্থান কিরকম? এই সবগুলোর উপর ভিত্তি করে একটা অঞ্চলের জলবায়ু নির্ভর করে। এবং এই যে আমি দক্ষিণ এশিয়ার জলবায়ু এর আগে বর্ণনা দিতে যেয়ে বলেছিলাম যে এটাকে মানে ওয়ার্ল্ড এর যখন পৃথিবীর জলবায়ু অঞ্চলের সাথে যখন আ সম্পৃক্ত করা হয় তখন সেটা সরাসরি বলা হয় যে এটা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। যেহেতু দেখো দক্ষিণ এশিয়ার এই যে মানচিত্রটা আমি করে রাখছি। তো এখানে যে মাঝে তো একটা গ্রিন লাইনটা, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা 23.5°। তো কর্কটক্রান্তি মানে ক্রান্তীয় অঞ্চলের ২ পাশে যে এলাকা সেটাই তো মানে ক্রান্তীয় অঞ্চল। তো এখানে জলবায়ুটা হচ্ছে ক্রান্তীয় জলবায়ু এবং মৌসুমী এর জন্য যে এখানে
নির্দিষ্ট সময় অন্তর অন্তর জলবায়ুর একটা পার্থক্য পরিলক্ষিত হয়। এর জন্য এটা মৌসুমী জলবায়ু বলা হয়। মৌসুম অর্থ ঋতু এবং ঋতু পরিবর্তন ও পরিলক্ষিত হয়। তো এই অঞ্চলটাকে সামগ্রিকভাবে বলা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। কিন্তু তারপরে এটাকে নির্দিষ্ট কয়েকটা জলবায়ু অঞ্চলে বিভক্ত করা হয়েছে। কেন নির্দিষ্ট জলবায়ু অঞ্চলে বিভক্ত করা হয়েছে সেটার কারণ হচ্ছে সমুদ্র হতে দূরত্ব এবং এখানকার যে বন্ধুর ভূপ্রকৃতি। এখানে পার্বত্য অঞ্চল আছে, এখানে যে হিমালয় পর্বত, হিমালয় থেকে একেবারে কারাকোরাম হয়ে হিন্দুকুশ পর্যন্ত যে পার্বত্য অঞ্চল, এই জায়গাটা মালভূমি অঞ্চল, এখানটাও পার্বত্য মালভূমি অঞ্চল। এই যে উঁচু এলাকা, আবার এই অঞ্চলটা দেখো সমুদ্র থেকে এটার দূরত্ব অনেক বেশি। তো স্বাভাবিকভাবে যখনই প্রাকৃতিক একটা এরকম অবস্থা বিরাজ করে তখন সেখানকার এক একটা অঞ্চলে জলবায়ুগত পার্থক্য পরিলক্ষিত হবে। এই কারণে এটাকে অনেকগুলি জলবায়ু অঞ্চলে বিভক্ত করা হয়েছে। তা আমি একটু অঞ্চলগুলো বলি। এখানে প্রথমত যখন আমি শুধু দক্ষিণ এশিয়ার অঞ্চলে আসছি, এটাকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা মহাদেশীয় জলবায়ু, একটা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। মহাদেশীয় জলবায়ু কেন বলা হচ্ছে? যেই অঞ্চলগুলা তুলনামূলকভাবে সমুদ্র হতে দূরত্ব বেশি, সমুদ্রের সমুদ্র থেকে দূরে অবস্থিত অঞ্চলগুলোতে এই ধরনের সমুদ্রের প্রভাবমুক্ত জলবায়ু যে অঞ্চলগুলিতে দেখা যায় সেই অঞ্চলগুলোকে বলা হচ্ছে মহাদেশীয় জলবায়ু অঞ্চল। তো সেই হিসাবে এখানে প্রথম 1, 2, 3, 4 করে 7টি অঞ্চলকে ভাগ করা হচ্ছে মহাদেশীয় জলবায়ু অঞ্চল হিসাবে, এবং বাকি যে অঞ্চলগুলোকে ভাগ করা সেটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। একটু একটু পার্থক্যের কারণে এই ভাগগুলা করা। তো এখন আমি যদি মহাদেশীয় জলবায়ু অঞ্চলে আসি, আমরা দেখতে পাই যে প্রথম যদি আমি 1 নম্বরে আছে পার্বত্য মালভূমি। এই যে অঞ্চলটা এটা হলো পার্বত্য মালভূমি অঞ্চল। এটা হচ্ছে আফগানিস্তান, এই যে বাউন্ডারি করা, এবং পাকিস্তানের উত্তর পশ্চিমের যে অংশটা এটা হচ্ছে পার্বত্য মালভূমি অঞ্চল। এটা আসলে এই আফগানিস্তানের পরে কি ইরান, ইরান তো বিশাল একটা দেশ, এভাবে আছে এটার অবস্থান। ইরানের উত্তরটা সম্পূর্ণ তোমার সুলেমান, সিরফার ইত্যাদি মালভূমি এবং পার্বত্য অঞ্চল, এবং এটারই এক্সটেনশন এই অঞ্চলটা পর্যন্ত বিস্তৃত। তো এই সম্পূর্ণ অঞ্চলটাই কিন্তু একটু উঁচু এবং পার্বত্য ভাঁজযুক্ত পার্বত্য অঞ্চল। তো এইখানটায় দেখা যায় যে এক ধরনের অবস্থা বিরাজ করে। একটু খেয়াল করে দেখো যে এখানটা আরব সাগর, এখানে বঙ্গোপসাগর অবস্থান করছে। এই জায়গাটায় বায়ু প্রবাহ হয় কি, যখন এখান দিয়ে বায়ুটা প্রবাহিত হয়ে আসে তখন এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুব একটা বেশি থাকে না। ফলে কি হয়, এখানকার বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা, জলীয় বাষ্পপূর্ণ বায়ু না থাকার কারণে এটা ঘুরে যায়। যতক্ষণে এটা ঘুরে মানে এই অঞ্চলে যখন বায়ুটা আসে তখন বায়ুতে জলীয় বাষ্প থাকে না। এখান থেকে যখন বায়ুটা ঘুরে যায় তখন এটার জলীয় বাষ্পপূর্ণ আস্তে আস্তে হতে থাকে। ফলে হয় কি, এইখানে যে বায়ু প্রবাহটা দেখা যায় সেটা জলীয় বাষ্প থাকে না বলে অঞ্চলটা শুষ্ক শুষ্ক এবং বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। এখানে শুষ্ক এবং বৃষ্টিপাত হয় না। এবং আরেকটা ব্যাপার হলো এখানে কিন্তু তুলনামূলকভাবে উষ্ণতাও বেশি। শীতকালে এবং গ্রীষ্মকালের উষ্ণতার পার্থক্য অনেক বেশি দেখা যায়। এখানে গ্রীষ্মকালে যেমন গরম, শীতকালে তেমনই ঠান্ডা অনুভূত হয়। এখানে একটু পাহাড়ি যে জায়গাগুলো বেশি উঁচু সেখানে ঠান্ডাটা একটু বেশি, আর একটু মানে উপত্যকা অঞ্চলে তুলনামূলকভাবে একটু চরম ভাবাপন্ন জলবায়ু, যেটা বলতে বোঝায় যে শীতও বেশি, গ্রীষ্ম বেশি, তবে উপত্যকা অঞ্চলে কিছুটা শীতের প্রকোপও কম থাকে বা উষ্ণতাও তুলনামূলকভাবে কম দেখা যায়। এবং যত উত্তরে যাওয়া যায় সেটার উষ্ণতা তত কমতে থাকে। উপকূলীয় অঞ্চলে কিছুটা উষ্ণতা কম, সরি, শীত কম থাকে, উত্তরের দিকে গেলে শীতের প্রকোপ বাড়তে থাকে। আবার গ্রীষ্মকালেও দেখা যায় যে এদিকে যতটা গরম পড়ে উপকূলে সমুদ্রের বায়ুর প্রভাবে, যদিও কম সমুদ্র বায়ু, তো এটার প্রভাবে কিছুটা উত্তাপ কম থাকে। তো এই যে পৃথিবীর উষ্ণতম স্থান জেটোবাবার, শীতে কিন্তু এখানে টেম্পারেচার 10-এ নেমে যাচ্ছে, এবং এই উত্তরের অঞ্চলে অনেক জায়গায় হিমালয়ের কাছাকাছি চলে যায়। এবং
এই অথচ এই জেকোবা হচ্ছে পৃথিবীর উষ্ণতম স্থানগুলির একটা, যেটা গ্রীষ্মকালে থাকে। এখানে তখন 40 ডিগ্রি উপরে 42 থেকে 45 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার চলে যায়। আবার শীতে সেখানে দেখা যায় যে 10 থেকে 12 ডিগ্রিতে নেমে যায়। আবার এদিকে আফগানিস্তানের এই সাইডটায় দেখা যায় এমনি শুষ্ক, গ্রীষ্মকালে তো বৃষ্টি হয় না, শীতকালেই বরং এই উত্তর অংশটায় কিছুটা বৃষ্টিপাত হয়। এটা কেন হয়? ওই ওই আমি আসলে লাস্ট ক্লাসে যদি তোমরা, আমি একটু গ্যাপ পড়ে গেছে, আমি জলবায়ুর যে ক্লাসিফিকেশনটা সেখানে আমি বলেছিলাম যে এই অঞ্চলের যে জলবায়ু প্রভাবকগুলো সেই সম্পর্কে বলেছিলাম, সেগুলো ওয়েস্টার্লি ডিস্টারবেন্স বলে একটা বিষয় আছে, যেটা ভূমধ্য সাগর থেকে একটা ঘূর্ণিবার্তা ঘুরতে ঘুরতে আসে। সেই ভূমধ্য সাগর থেকে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে এই অঞ্চলে যখন আসে, তখন এটা আসার সময় কাস্পিয়ান সাগর, আরব, তারপরে কৃষ্ণ সাগর থেকে জলীয় বাষ্প বহন করে। তো এইটা যখন এখানে আসে এবং উপর দিয়ে যে একটা জেট স্ট্রিমের কথা, একটা পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে জেট স্ট্রিম ঘুরছে, এইটার কাছে যখন আসে, এই পশ্চিমের ঘূর্ণিবার্তার কারণে হয় কি, শীতকালে এই অঞ্চলে বৃষ্টিপাত হয়। শীতকালে এবং বৃষ্টিপাত অনেক সময় শুধু বৃষ্টি না, এটা তুষারপাত আকারে বৃষ্টিপাত হয়। যে এখানে যে জলীয় বাষ্পটা আছে, এই জলীয় বাষ্পটা কী হয়, আস্তে আস্তে তুষারে পরিণত হয় এবং এটা এখানে তুষারপাত ঘটে। তো এটা হচ্ছে তোমার এই পার্বত্য মালভূমি অঞ্চলের বৈশিষ্ট্য। নেক্সটে আসে হিমালয় অঞ্চল। দেখো আমি এই যে এই অঞ্চলটা হচ্ছে হিমালয় অঞ্চল। এই সম্পূর্ণটা এদিক দিয়ে হিমালয় হয়ে এখানে কারাকোরামে চলে আসছে, একটা পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটায় তোমার জলবায়ুটা যথেষ্ট আরামদায়ক। গ্রীষ্মকালে উষ্ণতা খুব বেশি হয় না, ও শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তুষারপাতও হয়, প্রচণ্ড ঠান্ডাও পড়ে এই অঞ্চলটায়। গ্রীষ্মকাল শুষ্ক, এখানে গ্রীষ্মকাল কিন্তু শুষ্ক। শীতকালে তুষারপাত কিছুটা হয় এদিক দিয়ে, তুষার এবং পার্বত্য উঁচু পর্বতের চূড়াতে কন্টিনিউয়াসলি বরফ দিতেই থাকে এবং এখানে তুষারপাত হয়। গ্রীষ্মকাল শুষ্ক থাকে, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হওয়ার যে বিষয়গুলো, যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু থাকতে হবে, এই অঞ্চলে কোনো জলীয় বাষ্পপূর্ণ বায়ু আসার সুযোগ এতটাও কম যে গ্রীষ্মকাল প্রায় বৃষ্টিহীনই বলা চলে। তারপরে আসে হচ্ছে 3 নাম্বার হচ্ছে সিন্ধু নিম্নভূমি অঞ্চল। এখান দিয়ে সিন্ধু নদীটা প্রবাহিত হয়ে আসে। এই সিন্ধু নদীর যে অঞ্চল, মানে পূর্ব যে অংশটা, সিন্ধু নদীর পূর্ব যে অঞ্চলটা, সেটা সিন্ধু নিম্নভূমি অঞ্চল বলা হচ্ছে। এই অঞ্চলটা প্রায় শুষ্ক প্রায়। এটার কারণ কি, যে এখানে থেকে যে আরব সাগর থেকে যে বায়ুটা খুব বেশি দূর আসার আগে এখানে পৌঁছে যায়। আর এখানে যে আরব উপযুক্ত, এখানটায় বায়ুর প্রবাহটা ঘুরে যখন আসে, এটা খুব একটা জলীয় বাষ্প বহন করে না, ফলে এই অঞ্চলটাও শুষ্ক এবং উপকূলের দিকেও তুলনামূলকভাবে উষ্ণতা কম, কিন্তু যত উত্তরে যাওয়া যায় উষ্ণতা বাড়ে এবং শীতের সময়ও যত উত্তরে যাওয়া যায় উষ্ণতা বাড়ে। মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে এটা শীত শীত এবং গ্রীষ্মের মধ্যে একটা পার্থক্য বেশি থাকে। শীতের প্রকোপও বেশি থাকে, গ্রীষ্মের প্রকোপও বেশি থাকে, মধ্যবর্তী টেম্পারেচার পার্থক্যটা খুব কম থাকে। তো এই অঞ্চলে শীত গ্রীষ্ম দুটোরই কিন্তু আসলে বৃষ্টিপাত কম হয়। গ্রীষ্মেও শুষ্ক, মানে সেখানে এই অঞ্চলটা শুষ্ক অঞ্চলে এবং ওটার পাশে আসলে মরু অঞ্চল অবস্থিত হওয়ার কারণে এখানে গ্রীষ্মকালে কিন্তু উত্তাপও অনেক বেশি দেখা যায়। তারপর আছে মরুভূমি, যেটা থার মরুভূমি অঞ্চল। এই যে সিন্ধুর আর পূর্বে যে রাজস্থান এবং পাঞ্জাবের দক্ষিণ, এই অঞ্চলটা হচ্ছে মরুভূমি অঞ্চল। এই অঞ্চলটায় দেখো এদিকে জলীয় বাষ্প আসে না, আবার হয় কি একটু আছে এখানে যে বায়ু প্রবাহটা, আরব সাগর থেকে বায়ু প্রবাহটা কিন্তু ঘুরে যায় বলে, ফলে এইখানে যে বায়ুটা এদিকে আসে সেটাই তখনই জলীয় বাষ্প রয়ে, এটা যখন ঘুরতে থাকে তখন এটা প্রচুর জলীয় বাষ্প বহন করে, ফলে এই অঞ্চলটায় কোনোভাবে বৃষ্টি হওয়ার সুযোগ থাকে না। আরেকটা মৌসুমি বায়ু যেটা আসে হলো গ্রীষ্মের সময়, সেটাতে তোমার এদিক দিয়ে আসে, এই এতগুলি অঞ্চল পার হয়ে এখানে যখন আসে তখন ওই বাড়িতে কোনোই জলীয় বাষ্প থাকে না,
ফলে গ্রীষ্মকালেও বৃষ্টিপাত হয় না। আর শীতকালে যে এই উত্তর পূর্ব দিকে থেকে যেই মৌসুমী বায়ুটা আসে উত্তর পূর্ব দিকে, এই উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা আসেই হলো স্থলভাগ দিয়ে। ফলে এটাতেও জলীয় বাষ্প থাকে না। এই যে ২ টার কম্বিনেশন, এই কম্বিনেশনের ফলে এখানে বৃষ্টিপাত একেবারেই হয় না, একদম শুষ্ক মরুভূমি অঞ্চলে পরিণত হয়ে গেছে। এখানে শীতের সময় কিন্তু মরুভূমি অঞ্চলে একটা বৈশিষ্ট্য হলো শীতের সময় ঠান্ডা বেশি অনুভূত হয়, আবার রাতেও ঠান্ডা বেশি অনুভূত হয়, আবার দিনের বেলা একদম প্রচণ্ড গরম অনুভূত হয়। বালি গরম হয়ে এই অঞ্চলটা প্রচণ্ড গরম হয়ে যায় এবং গ্রীষ্মকালেও সেরকম প্রচণ্ড গরম দেখা যায়। এখানে গাছপালা হয়ই না বললে কাঁটাঝোপ জাতীয় কিছু গাছপালা হয়। আরেকটা বিষয় একটু বলি, এই যে পার্বত্য মালভূমি অঞ্চল, এই অঞ্চলটায় কিন্তু আবার শীতকালে যে বৃষ্টিপাতটা হয় এইটার কারণে এই অঞ্চলে কিন্তু শীতকালীন কৃষিকাজ হয়। শীতকালীন শস্য উৎপাদন হয় এবং এখানে প্রচুর ফল উৎপাদিত হয়, খুব উন্নত মানের ফল উৎপাদিত হয়। আবার এই যে সিন্ধু অঞ্চলে এখানে কিন্তু নদীর উপত্যকায় অঞ্চলে নিম্ন সিন্ধু এই যে অঞ্চলটা এখানে কিন্তু কৃষিকাজ হয়। তারপরে হচ্ছে ৫ নাম্বার হচ্ছে পাঞ্জাব অঞ্চল। এই যে এই অঞ্চলটা হচ্ছে পাঞ্জাব। এদিকে ভারতের লুধিয়ানা পাঞ্জাব এবং এদিকে হচ্ছে রাজস্থানের উত্তর দিকটা ভারতের লুধিয়ানা পাঞ্জাব, এদিকে হলো পাকিস্তানের অংশটা। এই অঞ্চলটা হচ্ছে পাঞ্জাব অঞ্চল। এটা একেবারে সম্পূর্ণ মহাদেশীয় জলবায়ুর অন্তর্ভুক্ত। দেখো একদম এদিক থেকে অনেক দূর, এদিক থেকে পাহাড় এইখানটায় শীতের সময় তীব্র শীত, আবার গ্রীষ্মের সময় এখানে গরমটা বেশি দেখা যায়। তবে এখানে তুলনামূলকভাবে পাঞ্জাবের উষ্ণতাটা এইসব অঞ্চলের চাইতে কম, যেহেতু পার্বত্য অঞ্চলের কাছাকাছি এবং কিছুটা উঁচু এলাকা, এখানে টেম্পারেচার কিছুটা থাকে, মানে কমই থাকে। গরমের সময় অত মানে কি বলবো, যে খুব খারাপ অস্বস্তিকর যে আবহাওয়াটা সেটা বিরাজ করে না। আর এখানে আরেকটা ব্যাপার আছে যে এই অঞ্চলে যেই মানে পশ্চিমা ঘূর্ণিবার্তার কারণে এখানে যে বৃষ্টিপাতটা এই অঞ্চলে সেরকম কিছুটা বৃষ্টিপাতটা দেখা যায়। এখানে শীতকালে বৃষ্টিপাত হয় এই অঞ্চলে ওই ঘূর্ণিবার্তার কারণে। এই যে ঘূর্ণিবার্তাটা আসে ভূমধ্যসাগরে জলীয় বাষ্পগুলো এবং এইটার সাথে জেট স্ট্রিমের যে একটা সংঘর্ষ হয় এবং এখানে যে পার্বত্য অঞ্চল আছে, এই পার্বত্য অঞ্চলে এই যে সংঘর্ষ, এটার ফলে যে এই যে শীতকালীন বৃষ্টিপাত তুষারপাতটা হয়, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ অঞ্চলের জন্য একটা কি বলবো, খুবই উপকারী একটা বিষয়। কারণ এখানে যে নদীগুলো আছে এই নদীগুলোর পানির যে উৎস, এই নদীগুলার পানি গঙ্গা বলো বা অন্যান্য নদীগুলো যে এখানে থেকে যে নদীগুলো উৎপন্ন হয়েছে, সিন্ধুর যে বা পঞ্চনদ নদ, যে এই নদীগুলার যে পানির যে উৎস, এইগুলা কিন্তু এই হিমালয় থেকে আসে এবং এই হিমালয়ে যে বৃষ্টিপাতটা বা তুষারপাতটা হয় এই ঘূর্ণিবার্তার কারণে কিন্তু এটা বৃষ্টিপাতটা হয়। আর এই হয় বলেই এই নদীগুলোতে পানির প্রবাহটা দেখা যায়। এই নদীগুলো পরিপুষ্ট হয় পানিতে এই বৃষ্টির কারণে। তারপরে হচ্ছে পাঞ্জাব অঞ্চলের পরে এদিকে কিন্তু এই পাঞ্জাবের যে উত্তর সাইডে এদিকটায় কিন্তু তুষারপাতও হয়। শুধু যে বৃষ্টি নয়, মানে তুষারপাতটাও হয় এখানে শীতের সময়। এরপরে হচ্ছে উচ্চ গাঙ্গেয় উপত্যকা। এই যে ঠিক পাঞ্জাবের পর যে এই যে অঞ্চলটা একদম সম্পূর্ণ মহাদেশীয় অঞ্চল, মহাদেশীয় জলবায়ু অঞ্চল বলতে যেটা বোঝাচ্ছে সেটাই হচ্ছে উচ্চ গাঙ্গেয়। কেন গাঙ্গেয়? এই যে গঙ্গা নদীটা এখান থেকে উৎপন্ন হয়ে এদিক দিয়ে প্রবাহিত হয়ে আস্তে আস্তে এদিক দিয়ে বের হয়ে যায়। তো উচ্চ গাঙ্গেয়, মধ্য গাঙ্গেয় এবং এটা তো বাংলাদেশ অংশ। হুম, মানে এই যে নিম্ন গাঙ্গেয়টাই হচ্ছে বাংলাদেশ অংশ। তো এই যে উচ্চ গাঙ্গেয় অঞ্চল, এই উচ্চ গাঙ্গেয় মানে গঙ্গা নদীর যে অববাহিকা অঞ্চল, এটাই হচ্ছে উচ্চ গাঙ্গেয় অঞ্চল। তো যেহেতু এটা এই মানে গঙ্গা নদীর অববাহিকা হলেও এটার সমুদ্র থেকে এটার দূরত্ব অনেক বেশি, ফলে একই নদীর অববাহিকা হলেও এটা আস্তে আস্তে সামনে আগায় এবং এটা এই অঞ্চলের জলবায়ুর পার্থক্যটা পরিলক্ষিত হয়। এই অঞ্চলের বৃষ্টিপাত কম, এই অঞ্চলে এই বৃষ্টিপাত কম। গ্রীষ্মকালে এই দক্ষিণ মানে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা যখন ঘুরে যায়
সেইটা এদিকে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে যখন পশ্চিমমুখী হয়, এটা কেন পশ্চিমমুখী হয়? এই যে এখানে পার্বত্য অঞ্চল, হিমালয় পর্বতের কারণে এটা হয় কি বায়ুটা একদম সোজা উত্তরে চলে যেতে পারে না, এটা আস্তে করে ঘুরে যায়, বাধাপ্রাপ্ত হয়ে ঘুরে যায় এবং এটা আস্তে আস্তে পশ্চিমমুখী হয়। এটা যত পশ্চিমে যায় তত এটা জলীয় বাষ্প কমতে থাকে, ফলে হয় কি এই জায়গাটা তুলনামূলকভাবে বৃষ্টিটা কম হয় এখানটায়। এবং তোমরা যত পূর্ব থেকে পশ্চিমে যায় তত এটা বৃষ্টিপাতের পরিমাণও কমে এবং উষ্ণতা বৃদ্ধি পায়। এখানে উষ্ণতা কম, এখানে উষ্ণতা বেশি। এবং তোমরা জানো যে দিল্লিতে কিন্তু এইখানটায় দিল্লির অবস্থান, দিল্লিতে কিন্তু শীতের সময় অনেক ঠান্ডা পড়ে, আবার গ্রীষ্মের সময় কিন্তু গরমও অনেক অনুভূত হয়, প্রচণ্ড গরম অনুভূত হয়। এবং দিল্লি অনেক শুষ্ক একটা জলবায়ু, এবং দিল্লির পাশে তো যে মরুভূমি অঞ্চল, তো মানে ওই অঞ্চলটা মোটামুটি শুষ্ক একটা অঞ্চল। শীতকাল তো পুরাই শুষ্ক, গ্রীষ্মকালে হালকা কিছু বৃষ্টিপাত হয়, এবং এই গ্রীষ্মকালে এই বৃষ্টিপাত এবং নদী অববাহিকার কারণে কিন্তু এখানটা আবার প্রচুর চাষাবাদ হয়, যেহেতু এটা নদী অববাহিকা অঞ্চল, এখানে মাটি উর্বর, ফলে এখানে কিন্তু কৃষিকাজ প্রচুর পরিমাণ হয়। এবং পৃথিবীর একটা বৃহত্তম কৃষি অঞ্চলই হচ্ছে এই গঙ্গা নদী উপত্যকা অঞ্চল। এবং এটা হচ্ছে সমুদ্র হতে দূরত্বর কারণেই কিন্তু এখানে মানে চরম ভাবাপন্ন জলবায়ুটা বিরাজ করে, যেটা বললাম যে গ্রীষ্মে গরম, শীতেও আবার অনেক বেশি ঠান্ডা অনুভূত হয়। তারপরে আসো হচ্ছে মধ্য গাঙ্গেয় উপত্যকা, এই যে যেটা বললাম যে এই যে গঙ্গা নদীটা এভাবে এদিক দিয়ে বের হয়ে গেছে, তো উচ্চ, মধ্য এবং নিম্ন গাঙ্গেয়টাই হচ্ছে বাংলাদেশ। তো এই যে মধ্য গাঙ্গেয় উপত্যকা, এটা হচ্ছে বিহার, তারপরে উড়িষ্যার উত্তরটা, এবং এখানে মেইনলি বিহার এবং পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে এই মধ্য গাঙ্গেয় উপত্যকা। তো এখানে কিন্তু এখানের চাইতে আবার বৃষ্টিপাত একটু বৃদ্ধি পায়, এখানে এখানে বৃষ্টিতে বৃদ্ধি পায়। আরেকটা ব্যাপার আছে যে এই যে এখানে যে পার্বত্য অঞ্চলে এখানে ঠান্ডাটার আরেকটা কারণ, পর্বতের মধ্যে দিয়ে অনেক সময় শীতকালে যে উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা আসে, এটার কারণে এই ফাঁক ফোকর দিয়ে যে ঠান্ডা বায়ুটা চলে আসে, এটা কিন্তু এখানে ঠান্ডার অনুভূত হওয়ার জন্য। এবং দিল্লিতে মানে কয়েক বছর আগে হালকা তুষারপাত হয়েছে, যেটা একদম মানে অবাক কাণ্ড যে এই টেম্পারেচার এই অঞ্চলেও যে তুষারপাত হতে পারে, ওইটাই যে যদি কখনো কোনো শৈত্য প্রবাহটা অনেক বেশি প্রবল হয়, তখন দেখা যায় যে এইসব অঞ্চলে ঠান্ডাটা অনেক বেশি হয়। এবং এখানেও তাই বিহার, পাটনা বা এই যে এই পাটনায় কিন্তু অনেক বৃষ্টি হয়, বিহারের যে রাজধানী পাটনা, এখানে বৃষ্টি অনেক, গ্রীষ্মকালে অনেক বৃষ্টি হয়। আসলে আমরা যেটা বলতেছি গ্রীষ্মকাল, আসলে এটা কি ভাগ করা হয় যে আমাদের এই অঞ্চলটা মৌসুমি বায়ু তালিকা অঞ্চল, তো এখানে সারা পৃথিবীর জন্য গ্রীষ্ম আর শীত হিসাব করে, আর মধ্যমানে ছোট ছোট আমাদের এই যত এটা পূর্বে আসতেছে, এটা কিন্তু তিনটা ঋতুর ভাগ পাওয়া যাচ্ছে। এইখানে আসলে এটা ঋতু তিনটা হয়ে যায়, এই মধ্য গাঙ্গেয় থেকে বাংলাদেশ অংশে গেলে ঋতু তখন শীত তিনটা হয়ে যায়, শীত, গ্রীষ্ম এবং বর্ষা। কারণ এখানে একদম স্পষ্ট সুস্পষ্টভাবে বর্ষা ঋতুর আগমন ঘটে, কারণ এদিকে বৃষ্টি নাই, এদিকে যতই আসতেছে বৃষ্টির পরিমাণ বাড়তেছে, ফলে একটা বর্ষাকাল দেখা যায়। বর্ষাকাল দেখা যায় প্রচুর বৃষ্টি হয়, নদী নালা পানিতে ভরে যায় এবং টানা বৃষ্টিপাত হয়। এমন না যে শুধু অল্প অল্প বৃষ্টি হবে, তা না। গ্রীষ্মকালে যেমন যে এই অঞ্চলে গ্রীষ্মকালে 20% বৃষ্টি হয়, বাকিটা হচ্ছে তোমার বর্ষাকালের বৃষ্টি। তো তাইলে মানে 2%-এর মতো হয়তো ইয়েতে হয়, শীতে হয়। তো দেখা যায় যে গ্রীষ্মকালে 18% মানে 17-18% একটু বৃষ্টি হয়, আর বর্ষাকালে বাকি বৃষ্টিটা। কিন্তু সামগ্রিকভাবে অন্যান্য অঞ্চলের সাথে তুলনা করার কারণে ওই শুধু গ্রীষ্মকাল আর বর্ষাকালই শীতকালই বলা হচ্ছে, কিন্তু গ্রীষ্ম আর শীত কিন্তু আসলে মানে সরি গ্রীষ্ম আর বর্ষাটা কিন্তু একত্রিতভাবে এখানে এইসব অঞ্চলে দেখা যাচ্ছে। আর এখানে দেখা যায় যে ওই সেই 7 মাস হলো শুষ্ক থাকে, আর 5 মাস প্রবল বৃষ্টিপাত দেখা যায় এই অঞ্চলে। তারপরে আসো এই ইয়ে বাংলাদেশ অঞ্চলে। এখন বাংলাদেশ অঞ্চলে যখন আমরা আসবো, তখন বাংলাদেশের যে জলবায়ু ভাগটা, মানে এখানে আসলে বাংলাদেশ না, পশ্চিমবঙ্গ, সম্পূর্ণ পশ্চিমবঙ্গ এবং আসামের কিছু অংশ, ত্রিপুরা এবং এই অঞ্চলটা নিয়ে এই বাংলাদেশ অঞ্চলটাকে চিন্তা করা হয়েছে। তো বাংলাদেশে তো আমরা একদম সুস্পষ্টভাবে তিনটা ঋতু দেখতে পাই,
কেন হচ্ছে এই যে মৌসুমি বায়ু আমাদের এই অঞ্চলের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো আস্তে আস্তে তোমার এই যে ইয়েটা 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা শুধু এই বাংলাদেশের অঞ্চলটা যখন আমি দেখি একদম মাঝখানে এটার অবস্থান করছে। তো এই কর্কট ক্রান্তির কারণে আর এখানে পার্বত্য অঞ্চল আছে কিন্তু সেই হিমালয়ের মতো এত উঁচুতে না। মানে সামগ্রিকভাবে এই অঞ্চলটা মোটামুটি সমভূমি অঞ্চল, অল্প কিছু উচ্চ অঞ্চল নিয়ে অবস্থিত হওয়ার কারণে মোটামুটি এটা একই রকমের একটা আ এই ঋতু এখানটায় মানে জলবায়ু দেখা যায় এবং এখানে সুস্পষ্ট ১ টা ২ টা এবং ৩ টা ঋতু দেখা যায়। কি হয়? এই ফেব্রুয়ারি মার্চের পর থেকেই এদিক থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হওয়া শুরু করে এবং এই যে এই বায়ুটাই কিন্তু এদিক দিয়ে ঘুরে আসছে। হ্যাঁ, এই বায়ুটাই ঘুরে আসছে। তো সরি, আমি একটা জিনিস উল্লেখ করিনি তার আগে বাংলাদেশ অঞ্চলে আসার আগে একটু বলে নিই। এই যে ৭ পর্যন্ত যে কটা বললাম সেগুলো সবটি মহাদেশীয়। মহাদেশীয় জলবায়ুর অংশের মধ্যে পড়ে গেছে। আর আমি যখনই আসলাম ইয়েতে, এটা এসে গেল ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ওই যে মানে আমি বর্ণনাতে যেটা বলতেছিলাম যে এখানে আসার পরেই কেন ক্রান্তীয় এই যে কর্কট ক্রান্তি রেখা আশেপাশে দিয়ে এই অঞ্চলটা অবস্থিত এবং এটার কারণে যে এই যে জলবায়ুর যে বিভিন্ন আ উত্তাপের বা বৃষ্টিপাতের যে পার্থক্যটা সেটা এইটার কারণে হচ্ছে। এই যে এইখানটায় হচ্ছে কি আ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি একটা শীতকাল অনুভূত হয়। এই সময়টায় বায়ুটা আসে উত্তর-পূর্ব দিক থেকে এবং এটা স্থলভাগ দিয়ে আসে বলে এটা জলীয় বাষ্প শূন্য থাকে। ফলে এই সময়টায় এদিকে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। আর তাছাড়া এখানে যতটা ঠান্ডা পড়ার কথা ছিল সেই ঠান্ডাটাও এখানে তেমন একটা অনুভূত হয় না। কারণ কি এখানে এই পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়। ওই পাহাড়ের মাঝখান দিয়ে মাঝে, মাঝে শৈত্যপ্রবাহ পাহাড়ের ভিতর দিয়ে সেই শৈত্যপ্রবাহটা যখন আসে তখন আমাদের শীতকালে মাঝে, মাঝে দেখা যায় এই সূর্যের অবস্থান তখন দূরে থাকে বলে এখানে শীতকাল হয়। আর ওই শৈত্যপ্রবাহটা কখন আসে যে ওই উত্তরের বাতাসটা যদি এই পাহাড়ের ফাঁক দিয়ে কখনো প্রবেশ করে সেটাই হলো শৈত্যপ্রবাহের ইয়ে করে। তখন আবার ঠান্ডাটা অনেক বেশি পড়ে। এই যে ফেব্রুয়ারির পরে কি হয়? এই বায়ুটা আস্তে, আস্তে কমতে থাকে। এটা কমে যেতে থাকে আবার এদিক দিয়ে বায়ু প্রবাহিত হতে থাকে এবং তখন থেকে এই যে এই বায়ুতে ১ম দিকে জলীয় বাষ্পটা কম থাকে কিন্তু ক্রমাগত পরবর্তী ৭-৮ মাস কন্টিনিউয়াসলি এই সমুদ্রের উপর দিয়ে বায়ুটা প্রবাহিত হয় বলে এখানে প্রচুর জলীয় বাষ্প থাকে এবং ১ম দিকে গ্রীষ্মকালে কম তখন জলীয় বাষ্প কম থাকে বলে বৃষ্টিপাত কম হয় কিন্তু আস্তে, আস্তে এটা যত এই জুন জুলাই মাসের দিকে আসে তখন এই জলীয় বাষ্পতে পরিপূর্ণ হয়ে যায় এবং তারপরে বর্ষাকালটা শুরু হয়ে যায় এখন তখন এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। এখানে আরেকটা বিষয় যে গ্রীষ্মের শুরুতে যে মার্চের শেষ থেকে এপ্রিলের দিকে কি হয়? এই যে আবারও সেই একই ব্যাপারে আসি ওয়েস্টার্লি ডিস্টার্বেন্স বা পশ্চিমা ঘূর্ণিবার্তা। এই পশ্চিমা ঘূর্ণিবার্তাটা যখন এইখানে এই হিমালয় পর্বতে এখানে ধাক্কা খেয়ে এটা এই ২ টা ভাগে ভাগ হয়ে যায়। একটা এদিক দিয়ে যায়, আরেকটা এদিক দিয়ে যায়। এই জেট স্ট্রিমটা আর জেট স্ট্রিম ভাগ হয় এবং জেট স্ট্রিমের সাথে সেই ঘূর্ণিবার্তা আ মিশে যায়। এটাও ধাক্কার একটা সৃষ্টি করে। ২ টার সম্মিলিত একটা আ ধাক্কার সৃষ্টি হয় এবং এই যেটা উত্তরে চলে যায় সেটার বেশি কিছু হয় না। কিন্তু এই হিমালয়ের পর্বতের দক্ষিণ দিক দিয়ে এটা যত নামতে থাকে এটা ঘূর্ণিবার্তাটা এটা আস্তে, আস্তে আগায় এবং এটার সাথে হয় কি এই যে এই বায়ুটা আসে এটা এসে এখানটায় ধাক সংঘর্ষ সৃষ্টি হয়। এই সংঘর্ষের ফলে কি হয় আমাদের বাংলাদেশে এই যে উত্তর পশ্চিম দিকে একটা একটা ঝড়ের সৃষ্টি হয় যেটাকে আমরা কালবৈশাখী বলি যেটাকে নর্থ ওয়েস্টার বলে। নর্থ ওয়েস্ট থেকে এটা আসে দেখতে নর্থ ওয়েস্ট থেকে আসতেছে কিন্তু আসার ফলে এখানে এই ঝড়টা হয় এবং কি হয় এটা সংঘর্ষ এটা কিন্তু সংঘর্ষ বৃষ্টিপাত বলে একটা বৃষ্টিপাতের ক্লাসিফিকেশনে তোমরা দেখেছো এই সংঘর্ষের ফলে এখানটায় যে এই বৃষ্টিপাতটা হয় এবং এটা ঠিক গ্রীষ্মের শুরুতে এবং তার পরবর্তীতেই কি হয় শুরু হয় ক্রম- ক্রমাগত বৃষ্টিপাত কারণ ওই যে ওয়েস্টার্লি ওটা তো আর বন্ধ হয়ে যায় ওটা তো আর আসে না গ্রীষ্মকালে তো ওটা থাকে না একটু শীতে আসে এই যে জলীয়বাষ্পপূর্ণ বায়ু এখানে মেঘালয়ের পাহাড় টাহাড়ে এখানে ধাক্কা খেয়ে এই অঞ্চলটা প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং এখানে যে চেরাপুঞ্জি অবশ্যই আসামের অংশেও পড়ে যাচ্ছে
এই বর্ষাকালটা এখানে, তারপর আবার বর্ষাকালটা থাকে এবং আবার নভেম্বর থেকে ওই এই বায়ুর গতিটা ইয়ে কমে যায় এবং ওই ওদিকের বায়ু আসতে থাকে। নেক্সট আসো হচ্ছে আসাম অঞ্চল। এই বাংলাদেশের ঠিক পূর্বের যে অংশটা সেটা হচ্ছে আসাম অঞ্চল, উত্তর পূর্বের কিছুটা অংশ নিয়ে এই আসাম অঞ্চল। হ্যাঁ, এই আসাম অঞ্চলের মধ্যে তোমার মিজোরামের কিছুটা, নাগাল্যান্ড, তারপর ত্রিপুরা, অরুণাচল, এগুলো সব মিলে হচ্ছে আসাম অঞ্চলের সম্পূর্ণটাকে আর কি ধরা হয়। এই আসাম অঞ্চলের বৈশিষ্ট্য হলো এটাও ওই ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত এবং এখানে তোমার বৃষ্টিপাত পৃথিবীর সর্বাপেক্ষা বৃষ্টিপাতটা এখানে হয়, কারণ এই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা বাংলাদেশটাও পার হয়ে যাচ্ছে এবং এখানে যে এই মেঘালয় এবং এই যে অঞ্চলটা এখানটা হলো মেঘালয়, আমি একটু বোধহয় একটু ইয়ে আছে, এখানে মেঘালয়ের অবস্থা মেঘালয় চেরাপুঞ্জি হচ্ছে বিশ্বের সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা। সারা বছর এখানে মানে এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত ওইখানেই দেখা যায় পৃথিবীর চেরাপুঞ্জিতে। এখানে মানে বাৎসরিক বৃষ্টিপাত হচ্ছে 210 সেন্টিমিটার গড়ে, 210, আর ওইখানে তোমার 1270 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে চেরাপুঞ্জিতে, 1270। তবে এখানে পার্বত্য অঞ্চল হওয়ার কারণে শীত এবং গ্রীষ্ম কোনোটারই উষ্ণতা খুব একটা বেশি দেখা যায় না, আরামদায়ক একটা সমভাবাপন্ন মৃদু ভাবাপন্ন যেটা বলা হয় জলবায়ু বিরাজ করে। শীতকালে শীতটা একটু বেশি, যেহেতু উঁচু অঞ্চল শীতটা বেশি, উপত্যকা একটু শীতটা কম থাকে, গরমটাও কম থাকে। তারপরে আসে হলো উড়িষ্যা অঞ্চল। এই যে এটা হচ্ছে উড়িষ্যা অঞ্চল। এখানে ঝাড়খণ্ড আছে, ছত্তিশগড় আছে এবং উড়িষ্যা, এই এই ইয়েগুলা প্রদেশগুলা নিয়ে এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশ এবং মহারাষ্ট্রের কিছু অংশ নিয়ে তোমার সরি মহারাষ্ট্র না, অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ নিয়ে এই এই উড়িষ্যা অঞ্চলটা অবস্থিত। এই উড়িষ্যা অঞ্চলটার বৈশিষ্ট্য এটাও যেহেতু এটা সমুদ্র তীরবর্তী অঞ্চল, তো এখানেও তোমার বৃষ্টিপাত বেশি হয় এবং এখানে উষ্ণতাটাও বেশি। এটা পার্থক্যটা করা হয়েছে এই কারণে যে এখানে যেভাবে বর্ষাকালটা দেখা যায় এখানে কিন্তু সেভাবে বর্ষাকাল আলাদা করে দেখা যায় না, গ্রীষ্ম বর্ষা এক এক হয়ে যায় আর কি। এখানে শীত যাওয়ার পর থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যায়, মানে সবসময় একটা আর্দ্র জলবায়ু বিরাজ করে এই এই অঞ্চলটা, এবং শীতের তীব্রতা ওইসব অঞ্চলের তুলনায় এখানে কম, শীতটাও খুব বেশি দেখা যায় না। এরপরে আসো হচ্ছে করমণ্ডল বলা হয় এটা, যেটা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ নিয়ে করমণ্ডল অবস্থিত। এইখানটায় হয় কি, আমরা জানি ভারতের এখানে পশ্চিমঘাট পর্বত অবস্থিত, তো এখানে হলো পূর্বঘাট পর্বত অঞ্চল। এই যে এই জলীয় বাষ্পটা যখন এদিক দিয়ে আসতে থাকে, এই জলীয় বাষ্পটা এখানে এসে এখানে বাধাপ্রাপ্ত হয়, ফলে এই বৃষ্টিচ্ছায় অঞ্চল মানে পর্বতের মানে অনুবাদ অঞ্চলে বৃষ্টি ঘটায় এবং প্রতিবাদ অঞ্চলে বৃষ্টিপাত এদিকটায় ঘটে না। এটা যখন এদিক পর্যন্ত আসে এখানে আবার এসে পূর্বঘাটে বাধাপ্রাপ্ত হয়, ফলে এই জলবাষ্পপূর্ণ বায়ুটা আবার এদিকে আসে না। এটা যখন এদিকে আসে তখন এখানে বৃষ্টিপাতটা ঘটায়, ফলে এই অঞ্চলের বৃষ্টিপাত কিন্তু ওইখানের মতো এত বেশি হয় না, কারণ এদিকে আসার পর মেইনলি তো এটা বায়ুটা আসলে প্রবাহটা এরকম থাকে, তো কিছুটা এই দিক দিয়ে আসার সময় কিছুটা এদিক দিয়ে আসে এটা, এবং ফলে হয় কি যখন শীতের শুরুটা হয় সেই সময়টা এখানে বৃষ্টিপাত হয়, এটারও জলীয় বাষ্প ইয়েটা থাকে, কিছুটা থাকে। আর এই যে শীতের বায়ুটা এদিকে থাকে শুষ্ক, কিন্তু এটা যখন সমুদ্রে চলে আসে এখানে তখন জলীয় বাষ্প পূর্ণ হয়ে যায়, এইটার প্রভাবে শীতের শুরুতে এই অঞ্চলটায় বৃষ্টিপাত থাকে। ফলে এখানে শীত গ্রীষ্ম দুই সময় বৃষ্টিপাত হয়, তবে এখানে কিন্তু আসলে শীতকাল হিসাবে দেখা যায় না, অতটা শীতকাল হয় না এখানে। সূর্যটা দক্ষিণায়নের ফলে এখানে তো তোমার নিরক্ষরেখা, দক্ষিণায়নের ফলে এটা তো আসলে একটা উষ্ণমণ্ডলীয় অঞ্চল, এখানটা শীতকাল ওইভাবে দেখা যায় না, শুধুমাত্র বৃষ্টিপাতের পার্থক্য দ্বারা দরুন এটাকে বোঝা যায় যে মানে এখানে শীতকালেই বেশি বৃষ্টিপাতটা ঘটে, এবং শীত গ্রীষ্মের পার্থক্য এর জন্য খুব একটা বেশি হয় না শীতকালের সময়। তবে এখানে হয় কি তোমার
কুয়াশা প্রচুর হয়, শীতের সময় কুয়াশাটা প্রচুর হয়, কারণ ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু থাকে, তো বায়ুতে জলীয় বাষ্প থাকে, এবং রাতের বেলায় যখন ভূমিটা টেম্পারেচারটা ছেড়ে দেয় তখন কি হয়, এটা ছেড়ে দেওয়ার ফলে ভূমিটা ওই ভূমি সংলগ্ন যে জলীয় বাষ্পটা এটা কুয়াশায় পরিণত হয়, এখানে কুয়াশা দেখা যায়। তারপরে আসুন, এই জায়গাটাকে বলা হয় কঙ্কন মালাবার, এই দিকটা কঙ্কন, এদিকে মালাবার অঞ্চল। এই কঙ্কন মালাবার অঞ্চলে কি হয়, যে এই মৌসুমী বায়ুর প্রভাবে এখানে পশ্চিম ঘাটে বাধাপ্রাপ্ত হয় জলবাষ্পপূর্ণ বায়ু, ফলে এইখানে প্রচুর বৃষ্টিপাত হয়। তবে উত্তরের চাইতে দক্ষিণে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। উত্তরে মুম্বাই, আর এদিকে হলো কর্ণাটক। এই কর্ণাটকের সাইডটায় বৃষ্টিপাতের পরিমাণ মুম্বাইয়ের থেকে মানে মহারাষ্ট্রের এই সাইডের চাইতে এদিকে বৃষ্টিপাতটা তুলনামূলকভাবে একটু বেশি, এবং উত্তর সাইডে শীতকাল আছে, কিন্তু শীত তুলনামূলকভাবে কম। তারপরে হলো তোমার কর্ণাটক অঞ্চল, এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, এবং এখানে শীত গ্রীষ্মের কোনো পার্থক্য নেই। এখানে কোনো শীত, আলাদা করে শীতও নেই, গ্রীষ্ম নেই, সারা বছরই একই রকমই থাকে টেম্পারেচার, এবং প্রচুর বৃষ্টিপাত হয়। এটা হলো কেরালা অঞ্চল। তারপরে আসলে দাক্ষিণাত্যের মালভূমি, এই যে ভারতের ঠিক মাঝখানটায় অবস্থিত দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, এটার বৈশিষ্ট্য কি, এদিকে পাহাড়, ফলে কি এইখানটা একদম শুষ্ক একটা অঞ্চলে পরিণত হয়েছে। বৃষ্টিপাত হওয়ার, ওই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকে না, তো এখানে বৃষ্টিপাত তেমন হয় না। তবে মালভূমি তো উচ্চতার কারণে, এখানে উচ্চতার কারণে উত্তাপ খুব বেশি হয় না, এখানে তাপ বেশি হয় না, শুষ্ক অঞ্চল, কিন্তু সেই তো অনুপাতে মানে যতটা গরম হওয়ার কথা ছিল, উচ্চতার কারণে সেই গরমটা এখানে অনুভূত হয় না। আর তারপরে আমি একটু দেশ, মানে ভাগ করা হয়েছে দেশ হিসেবে, যে শ্রীলঙ্কা অঞ্চল, এটা দ্বীপ রাষ্ট্র, এবং চারিদিকে সমুদ্র হওয়ার ফলে, এবং এটা নিরক্ষ অঞ্চলের অবস্থানের কারণে এখানে একটাই ঋতু সারা বছর বিরাজ করে, সেটা হচ্ছে গ্রীষ্মকাল। আর এখানে নেপাল আর ভুটান, এটা সম্পূর্ণ পার্বত্য, এই যে হিমালয়ের পার্বত্য অঞ্চল, তো পার্বত্য জলবায়ুটা দেখা যায় এখানে। পূর্ব সাইডটায়, এই যে মৌসুমী বায়ুর প্রভাবে পূর্ব সাইডটার দিকটায় বৃষ্টিপাতটা বেশি দেখা যায়। এই যে মধ্য গাঙ্গেয় অঞ্চলের যে জলবায়ুটা, সেটার সাথে এটার মিলটা পাওয়া যায় কিছুটা, কিন্তু তারপরে এখানে পর্বতের কারণে এখানে শীত অনুভূত হয় অনেক বেশি। তবে উপত্যকায় তুলনামূলকভাবে শীতটা একটু কম। আর ক্রান্তীয় অঞ্চল হওয়ার কারণে এখানে মানে উঁচু পার্বত্য অঞ্চল হলেও ক্রান্তীয় অঞ্চলের কারণে এখানে যতটা ঠান্ডা হওয়ার কথা ছিল সেটা ঠান্ডা, তবে উঁচু পাহাড়ের উপরে শান্তি। আর এখানে এত উঁচু পাহাড়গুলো, এটা তো স্বাভাবিক যে টেম্পারেচার কম হবে, মানে যত উপরে যাওয়া যাবে পার্বত্য অঞ্চলে তত টেম্পারেচারটা বাড়বে। এবং ভুটানেও দেখা যায় যে আসামের মতো কিছুটা জলবায়ু, তবে উচ্চতার কারণে, যদি হিমালয়ের ভিতরে উচ্চতার কারণে আসামের মতো মানে এখানে টেম্পারেচার বেশি, কিন্তু আসামের এখানে বৃষ্টিপাতও প্রচুর দেখা যায়। তো এইগুলো আমার দক্ষিণ এশিয়ার ক্লাইমেটিক রিজন। তোমাদের হয়তো কোনো একটা নির্দিষ্ট রিজন সম্পর্কে দিতে পারে, অথবা ওভারঅল এটাও প্রশ্ন আসতে পারে যে দক্ষিণ এশিয়ার ক্লাইমেটিক রিজন সম্পর্কে আলোচনা করো। তখন তোমরা এরকম আগে দুটা ভাগ করবা, এবং মানচিত্র সুন্দর করে দেখাই দেবে যে কোথায় কোন অঞ্চলটা সরি অঞ্চলটা দেখা যায় সেটা। তো এই আমার দক্ষিণ এশিয়ার ক্লাইমেটিক রিজনের গুলার, মানে তোমাদেরকে যেটা মানে ক্লাইমেট এবং ক্লাইমেটিক রিজন, প্রথমে হচ্ছে আমি ক্লাইমেটের ক্লাসিফিকেশন পড়িয়েছি, এবং তার সাথে ক্লাইমেটিক রিজন দুইটা একত্রিত করলে সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার জলবায়ু সম্পর্কে একটা বিস্তারিত বিবরণ পাওয়া যায়। আশা করি তোমাদের এটার সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকার কথা না। পড়লেই বা লেকচারটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কোথায় কেমন জলবায়ু দেখা যায়। আর তাছাড়া তোমরা যেহেতু ফোর্থ ইয়ারের ছাত্র, তোমাদের তো মোটামুটি জলবায়ু সম্পর্কে তো ধারণা আছেই, জলবায়ুর প্রভাবক কী, নিয়ামক কী, উপাদান কী, এগুলো সম্পর্কে যেহেতু জানো, অর্থাৎ তোমরা যখনই এই ম্যাপটা ফলো করবা, এখানকার ভূপ্রকৃতি ফলো করবা, তখনই তোমরা বুঝতে পারবে যে আসলে কেন এখানকার জলবায়ু পার্থক্যটা মানে এক একটা অঞ্চলে এক এক রকম হচ্ছে, সেটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আশা করি এই ক্লাসটা আমি এখানে শেষ করতে পারি, তোমরা বুঝতে পেরেছো।
ভালো থাকবে, হ্যাঁ? ধন্যবাদ।